শোনেন, আমাদের তো দেয়ালে পিঠ থেকে গেছে। এখন যদি বলেন জমের দুয়ারে যা, আমরা ওই জমের দুয়ারে গিয়ে বসে থাকবো চাকরি ফিরে পাওয়ার জন্য। আমার যে স্কুল, সেই স্কুলে যেমন 6 জন টিচার একসাথে চলে গেছেন এবং সেখানে আমার মেয়েদেরকে পড়ানোর কেউ নেই। তৃণমূলের নেতাগুলোরে বলুক দিদি তারা গিয়ে পড়া, আমার তো দরকার নেই। হেভি পড়াতে পারে, ফাইন, হেভি অভিজ্ঞ সম্পন্ন, ব্রিলিয়ান্ট, কি করে চুরিবিদ্যা শেখাতে হয় সুন্দর করে শিখিয়ে দেয়। আমাদের আর কোনো অভিপ্সা নেই, এখানে কেউ নেতা হতে আসেনি, নেতা হওয়ার কোনো অভিপ্সা নেই আমাদের। তাদের হয়ে শুধু লিস্টটা প্রকাশিত করুক যে এরা যোগ্য। এতই যদি অর্থাভাব থাকে এদের মাইনে দিতে হবে না, লক্ষ্মী ভাণ্ডার বাড়াক, অযোগ্যদের মাইনে দিক, কিন্তু যোগ্যদের লিস্টটা প্রকাশ করুক, অন্তত তারা সমাজে সম্মান নিয়ে বেঁচে থাকে, এইটুকু অন্তত করুক। স্যার, আমরা দেখছিলাম যে সকাল থেকে একের পর এক রাজনৈতিক ব্যক্তিত্বরা আপনাদের সঙ্গে দেখা করতে, কথা বলতে আসছেন। তারা কি আশ্বাস দিচ্ছেন, কি কথা বলছেন? শোনেন, আমাদের তো দেয়ালে পিঠ থেকে গেছে। এখন যদি বলেন জমের দুয়ারে যা, আমরা ওই জমের দুয়ারে গিয়ে বসে থাকবো চাকরি ফিরে পাওয়ার জন্য। জমও যদি আসে যে আমার সাথে চল তো চাকরি দেবো, তাতেও বাম্মা বউ ছাওয়ালের দিকে তাকিয়ে সেই জমের দুয়ারেও যেতে রাজি আছে। কে আসছে না আসছে ওসব দিকে আমাদের খেয়াল নেই। যারা আমাদের পাশে থাকবে, চাকরি ফিরিয়ে দেবে, আমরা তাদের সাথে আছি, সে যেই হোক না কেন। দেখুন, আমাদের কোনো মঞ্চ নেই, কোনো পক্ষ নেই, আমাদের একটি মঞ্চ, একটি পক্ষ, যে আমাদের সুনির্দিষ্ট দাবি, আমাদের লক্ষ্য স্থির এবং সুনির্দিষ্ট। যে কমিশন, যেহেতু আমাদের রিকমেন্ডেড অথরিটি, অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে পর্ষদ, কমিশন আমাদেরকে যোগ্য বলে ঘোষণা করেছিল, কমিশনকেই প্রমাণ দিতে হবে যে আমরা অযোগ্য। তার জন্য বলছি, কমিশনের সবচেয়ে ভালো হবে তার কাছে যে ওএমআর কপিগুলো রয়েছে, মানে মিরর ইমেজটা, সেই মিরর ইমেজটা পাবলিশ করুন, ওপেন টু অল করুন। আমরা যদি অযোগ্য হই, আমরা মাথা নিচু করে বেরিয়ে যাবো, আমাদের সমাজ ধরে পিটবে, আমরা পেটানকে তো সহ্য করতে রাজি আছি। ওএমআর সিটের জন্য যে হার্ড ডিস্কটা উদ্ধার করেছে সিবিআই, যেটাকে সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে, সেই হার্ড ডিস্কে 23 লক্ষ কপিকে আপলোড করে দিক না, আমরা তো নিতে রাজি আছি। আমাদের ওএমআর 0 থেকে 55 হয়েছে না 3 থেকে 55 হয়েছে, সবই দুধ কা দুধ পানি কা পানি, সব তো আলাদা হয়ে যাবে। আমরা দুধ না আমরা জল, সেটা তো আলাদা হয়ে যাবে। এইটার জন্যই আমাদের লড়াই। কে এসছে কে যাচ্ছে আমাদের ব্যাপারটা নয়, আমাদের কথা হচ্ছে আমরা সবাইকে ডেকেছি, নাগরিক সমাজকেই আমরা আহ্বান করেছি যে এরকম একটা যে চরম অব্যবস্থার শিকার হয়েছে আজকে শিক্ষক সমাজ, তাদের পাশে এসে দাঁড়ানো, নাহলে ভবিষ্যৎ দিন কিন্তু খুব ভয়ঙ্কর আসতে চলেছে। এই সিভিক, কন্ট্রাকচুয়াল, ভলেন্টিয়ারি, এইসব কথাগুলোর মধ্যেই কিন্তু মানুষজনকে নিমজ্জিত হয়ে থাকতে হবে, মানে পরজীবী হয়ে বাঁচতে হবে। জোর গলায় কথা বলতে পারবেন, আপনার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এই জন্য অধিকার যখন কেড়ে নেওয়া হয়, তখন কেউ কোনো পক্ষ দেখে না, তখন তার অধিকার ফিরে পাওয়ার জন্য লড়াই আন্দোলন করে। সেই লড়াই আন্দোলন করার জন্য বসে আছি, দিয়ে দিলে উঠে চলে যাবো। কমিশন যদি এক্ষুনি পাবলিশ করে দেয়, কমিশনকে হাততালি দেবো, মুখ্যমন্ত্রীর নামে জয়ধ্বনি দিয়ে যাবো, মুখ্যমন্ত্রীর নামে জয়ধ্বনি দিয়ে যাবো। উনি যাবো যে প্ল্যান করছেন এ থেকে জেড পর্যন্ত, কোনো প্ল্যান লাগবে না, শর্ট প্ল্যান আছে আপনার কাছে। ওই কমিশনের চেয়ারম্যানকে নির্দেশ দিন, তো সমস্ত 23 লক্ষ ওএমআরকে পাবলিশ করে দিন, ওপেন টু অল করে দিন। আমরা এটাই চাইছি, আর কিচ্ছু চাইছি না আমরা। এর মধ্যে কোনো, উনি যে বলছেন কিছু মন্ত্রী বলছে টিভির সামনে মুখ দেখাতে চাই, দেখুন এক সাইডে বসেছি, আপনি জোর করে এসে ধরলেন বলে আমরা কথা বলছি। আমাদের কোনো ইচ্ছে নেই, আমাদের মর্মাহত হয়ে গেছে, হৃদয় ভেঙে গেছে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীগুলো খুঁজছে। আজকে যদি আমরা সসম্মানে, আজকে যদি আমাদের এই ন্যায়টা প্রতিষ্ঠা হয়, দুটো জিনিস হবে। একটা জিনিস কি বলুন, আমাদের এই সন্তান সম ছাত্রছাত্রীদের কাছে আমরা অযোগ্য বলেই কিন্তু দাগিয়ে দেওয়া হয়েছে এক প্রকার। আর যদি আমাদেরকে পাবলিশ করে দেয়, তখন তাদের হাতেও চলে যাবে, তাদের পরিবারের অভিভাবকেও দেবে, এবং সম্মানের সঙ্গে আমরা আমাদের চাকরিতে আবার পুনর্বহাল হয়ে যাবো। এইটাই তো চাইছি, আর কিছু চাইছি না ম্যাডাম। আমাদের আর কোনো অভিপ্সা নেই, এখানে কেউ নেতা হতে আসেনি, নেতা হওয়ার কোনো অভিপ্সা নেই আমাদের, এইটুকুই আমাদের দাবি, আর কিছু না। স্যার, বলছি যে স্কুলে তো এখন টিচার নেই অধিকাংশ জায়গায়, তো ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে তো অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, সেই ক্ষতি কি পূরণ? আরে একটা কথা বলছি, দেখুন সরকারের যে কাজগুলো করা দরকার, তৃণমূলের নেতাগুলোরে বলুক দিদি তারা গিয়ে পড়া, আমার তো দরকার নেই। হেভি পড়াতে পারে, ফাইন, হেভি অভিজ্ঞ সম্পন্ন, ব্রিলিয়ান্ট, কি করে চুরিবিদ্যা শেখাতে হয় সুন্দর করে শিখিয়ে দেয়, ওদেরকেই পড়াতে যেতে বলুন। ওনারা বলছেন যখন আপনারা গেলেন বুধবার দিন ডিআই অফিসে, বলছে এত তাড়াহুড়োর কি আছে, 7টা দিন অন্তত সময় দিতে পারবে। 7টা দিন কেন, যার দেওয়ার ইচ্ছা থাকে সে 7 মিনিটে দিতে পারে, আর নাহলে 7 বছর কেন, 70 বছর গেলেও সে দেবে না, এটাই বাস্তব। আপনি যে ইচ্ছার মানসিকতা থাকতে হবে যে আমি এদের জন্য আমার হৃদয় কাঁদছে কিনা, বা এদের আমি ভালো চাই কিনা, এই সদর্থক ইচ্ছা যদি থাকতো তাহলে হাইকোর্টেই দিয়ে দিত। সিঙ্গেল বেঞ্চ গেল, ডিভিশন বেঞ্চ গেল, সুপ্রিম কোর্ট গেল, কোথাও তিনি দিতে পারলেন না।
তার সদর্থক ইচ্ছা নেই, সেই জন্যই আন্দোলনে নামা। একটা কথা বলি, উনি বলেছিলেন কোনো ওএমআর সিট নেই, উড়িয়ে দিয়েছে বা রাখুক, খেয়ে নিক, ফেলে দিক, যা করে করেছে। তারপরে ওএমআর সিটের বললো মিডিয়ার ইমেজ নেই, তাও মেনে নিলাম নেই। আর এবার সিবিআই যেটা উদ্ধার করলো, সুপ্রিম কোর্ট যেটাকে মান্যতা দিল, 23 লক্ষের ওএমআর তো আছে, আপনার প্রত্যেকেই জানবেন। 9-10-এর ওএমআর পাবলিশ হয়ে গেছিলো, পাবলিক হয়ে গেছিলো। তারপরে হাইকোর্টের সিঙ্গেলস বেঞ্চ থেকে এক্স জাজ অভিজিৎ গাঙ্গুলি সরে যাওয়ার পর, মাননীয় জাজ সরে যাওয়ার পর 11-12টা আর পাবলিশ হলো না। আমরা তো চাইছি ওটা পাবলিশ করে দিক না, তা তো ঝামেলা চুকে যাবে, অসুবিধার কিছু নেই। আর যেটা আপনি বলছিলেন একটা স্টুডেন্টের ব্যাপার, একটা সমাজ ব্যবস্থাকে যদি ভেঙে দিতে হয়, শিক্ষাটাকে ভেঙে দিলেই হবে। মানুষের 5টা মৌলিক চাহিদা আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য। তার মধ্যেও বলছি, দেখবেন আগেকার দিনে মানুষ খেতে পেত না, অল্প দুটো কিছু খেয়ে দিয়ে ছেলেপুলেকে পড়াশোনা করতে পাঠাতো। যে যদি শিক্ষিত হয়, সমাজটা ঠিক থাকবে। এবার সমাজে যত আপনি কুলাঙ্গার তৈরি করতে পারবেন, সামাজিক ভারসাম্য নষ্ট করে দিতে পারবেন, যে কোনো নেতামন্ত্রী লুটতে সুবিধা হবে, আর আপনাকে শোষণযন্ত্রে পরিণত করে তারা রাজা হবে, তখন রাজতন্ত্র কায়েম করতে সুবিধা হবে। এইটুকু কথা বলছি। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়া, সরকারি শিক্ষা ব্যবস্থা ভেঙে দিলে কী হবে বলুন তো? তার কারণটা হচ্ছে এই ভলেন্টারি কথাটা বলেছে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী কাদেরকে ভলেন্টারি বলছেন? অযোগ্যদের ভলেন্টারি দেবেন না, কি বানাবেন আমাদের দেখা দরকার নেই, ওটা তো ক্লিয়ার করলেন না মুখ্যমন্ত্রী, ওটা নিয়ে তো আমাদের আপত্তি। এবারে ভলেন্টিয়ারি করে দিলে কি হবে? 10-12 হাজার টাকা দেবো, বাবা থাক, তোমার অধিকার নিয়ে চেঁচাতে পারবে না, যখনই কথা বলে সরিয়ে দেবো, তারপর অন্য কাউকে একজনকে নিয়ে চলে আসবে। তার কোনো শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি নির্ণয়ের কোনো পরীক্ষা দিয়ে আসতে হবে না, পুরো সমাজ ব্যবস্থার আগামী প্রজন্ম যেটা আসবে সেটা বাঁদর হয়ে আসবে। এইটা করতে চাইছেন, এটা আমরা এর বিরুদ্ধেই তো লড়াই, এইটুকু। এবং এই যে যোগ্য টিচার যারা, তাদের হয়ে শুধু লিস্টটা প্রকাশিত করুক যে এরা যোগ্য। এতই যদি অর্থাভাব থাকে, এদের মাইনে দিতে হবে না, লক্ষ্মী ভাণ্ডার বাড়াক, অযোগ্যদের মাইনে দিক, কিন্তু যোগ্যদের লিস্টটা প্রকাশ করুক, অন্তত তারা সমাজে সম্মান নিয়ে বেঁচে থাকে, এইটুকু অন্তত করুক। এই মুহূর্তে আমরা কথা বলে নেব, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি রয়েছে, তার সামনে বসে রয়েছেন আপনারা। অভিজিৎ গাঙ্গুলি সকাল থেকে এলেন, তো এই অবস্থান কতদিন চলবে? কি আপনাদের কি পরিকল্পনা? যতদিন গতকাল এটা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন প্রথম কথা, এবং যখন থেকে এই দাবি শুরু হয়েছে, মানে তখন থেকে গতকাল থেকে এখানে অনেকেই, আমার সহযোদ্ধারা অনেকেই সারা রাত স্বতঃস্ফূর্তভাবেই ছিলেন, এবং আস্তে আস্তে আমার মনে হয় মানুষ আরও আসবেন, আমাদের যারা চাকরিহারা বন্ধুরা তারা আস্তে আস্তে আসবেন, এবং আমরা চাইবো যে সাধারণ মানুষও এটার সমর্থনে এগিয়ে আসুন। যে সমস্ত শিক্ষকরা ক্ষতিগ্রস্ত নন, অ্যাকচুয়ালি ক্ষতিগ্রস্ত পুরো শিক্ষা ব্যবস্থাটাই, সেটা শুধুমাত্র এই কয়েকজন শিক্ষকের ব্যাপার নয়, এটা চূড়ান্ত অপমান সমস্ত শিক্ষা ব্যবস্থা। আমাদের স্টুডেন্টরা, আমার যে স্কুল, সেই স্কুলে যেমন 6 জন টিচার একসাথে চলে গেছেন, এবং সেখানে আমার মেয়েদেরকে পড়ানোর কেউ নেই। তারা কিভাবে পড়াশোনা করবে, তারা আমাদেরকে প্রশ্ন করছে যে আমরা কিভাবে আমরা পড়বো, কে পড়াবেন ম্যাডাম আমাদের, এর উত্তরগুলো আমাদের কাছে নেই। তো এইটা অবশ্যই, এটা যতদিন না অবধি আমাদের এখানে যে দাবি, মূল যে দাবি, যে পৃথকীকরণ করা যোগ্য অযোগ্য, সেই লিস্টটা আমাদের ওএমআর, যে যতগুলো ওএমআর পরীক্ষা হয়েছিল সেই ওএমআরটা পাবলিশ করা, এবং সেটাকে যতদিন না পাওয়া যাচ্ছে ততদিন অবধি এখানে অবস্থান চলবে। শিক্ষামন্ত্রী বলছেন ভরসা রাখতে, মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীদের উপর কি ভরসা রাখছেন এই রাজ্যে? শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখবো না তো কোথায় রাখবো? আমরা একটা নির্বাচিত সরকারের প্রতি জনগণের ভরসা সবসময় থাকে, আমাদের পূর্ণ শ্রদ্ধার জায়গা রয়েছে। তারা শিক্ষামন্ত্রী পাড়া পদে আছেন, মুখ্যমন্ত্রী, তাদের কাছেই তো আমাদের দাবি। তারা পরীক্ষা ব্যবস্থাটা তারা পরিচালনা করেছেন, তো সেটা দেওয়ার দায়টাও তাদেরই। পরীক্ষা ব্যবস্থা যে পরিচালনা করে তার হাতেই সমস্ত ব্যাপারটা থাকে। আমরা যখন স্কুলে পরীক্ষা গ্রহণ করি তখন পরীক্ষার সিস্টেমটা স্টুডেন্টদের তো হাতে কিছু থাকে না, তারা আমরা পরিচালনা করি। ঠিক একইভাবে এখানে যে পরীক্ষা হয়েছে, অথরিটিরই দায় যে আমাদেরকে যাতে সেই পরীক্ষা ব্যবস্থা যে স্বচ্ছতা বজায় রাখা হয়নি, তার যে যোগ্য নথি সেটা কোর্টের সামনে পেশ করা, এবং এটা কোর্টের কাছেও থাকার কথা না। পরীক্ষা কোর্ট নেয়নি, পরীক্ষা নিয়েছে এসএসসি, তাই এসএসসির কাছেই যোগ্য নথি আছে, সেই নথিকে দিতেই হবে। স্কুলে যাচ্ছেন না, মানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে স্কুলের কি পরিস্থিতি আমি একটু জানতে চাইবো। স্টুডেন্টরা রয়েছে, কতটা পড়াশোনায় অসুবিধা হচ্ছে বা ক্লাস কিভাবে নেওয়া হচ্ছে সেই খবরাখবর কি কিছু পাচ্ছে?
হ্যাঁ, খবরাখবর তো যোগাযোগ তো রয়েছে অবশ্যই, অত্যন্ত খারাপ। এখন এই মুহূর্তে পরীক্ষা চলছে যেমন স্কুলগুলোতে, তো সেখানে এখন ইনভিজিলেটরের অভাব, রুমে রুমে ইনভিজিলেট করার অভাব। যারা HM বা HOI রয়েছেন, হেড অফ ইনস্টিটিউশন, তাদেরকে যেতে হচ্ছে ইনভিজিলেশন করতে। তারা অফিসিয়াল ডিউটি ছেড়ে, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ ছেড়ে তাদেরকে যেতে হচ্ছে, এবং আমাদেরও অত্যন্ত খারাপ লাগছে। কিন্তু কিসের ভরসায়, আমরাই বা কিসের ভরসায় স্কুল যাব? আর তা আমাদের তো যাওয়ার কোনো জায়গা নেই, কারণ আমরা আইনত অফিসিয়ালি আমাদের চাকরিটা নেই। তো এটা খুবই বেদনাদায়ক। স্টুডেন্টরাও বলছে কে খাতা দেখবে পরীক্ষা দেওয়ার পরে, কে আমাদের পড়াবে। তো এটা আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত বেদনাদায়ক। আমরা স্টুডেন্টদেরকে বলেও আসতে পারিনি যে আমরা আর থাকবো না কাল থেকে, এমনই হঠাৎ এই ব্যাপারটা ঘটেছে। এটা আমাদের কাছে টিচার হিসেবে অত্যন্ত বেদনার জায়গা।